প্রিয় ছাত্রছাত্রীরা, বাংলা অনার্স সেমিস্টার 3 CC6 এর পরীক্ষা কিন্তু আর একটা দিন পরে। আশা করছি যে প্রশ্নগুলো বলে দিয়েছি সেই প্রশ্ন অনুযায়ী তোমরা কিন্তু পড়াশোনাটা করেছো। আজকের এই ভিডিওতে বেশ কিছু গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন, তার উত্তর আমি বলে দিতে চলেছি। তবে বলে রাখি, এটাকে কিন্তু সাজেশন হিসেবে নিও না। আমার মনে হয়েছে এই প্রশ্নের উত্তরগুলো তোমাদের জেনে যাওয়া উচিত, তাই এই ভিডিওর মধ্যে দিয়ে আমি ওই প্রশ্নগুলোর উত্তর দিয়ে যাচ্ছি। মোট 50টি প্রশ্নের উত্তর আমি বলে দিচ্ছি। অবশ্যই করে এই প্রশ্নগুলো করে যেও। একবারে যদি বুঝতে না পারো তাহলে বারবার শোনো। উত্তরগুলো কিন্তু একটু হৃদয়ঙ্গম করে নাও, বিষয়টা ভালো করে বোঝো। CC6 এর যে ছোট প্রশ্নগুলো সেগুলো কিন্তু একটাও বছরে রিপিট হয়নি। তাই বিগত বছরে যে প্রশ্নগুলো আমি বলে দিয়েছি সেগুলো যেমন দেখছো, এই 50টি প্রশ্নের উত্তর একটু ভালো করে দেখে যাও। তাহলে আশা করছি এখান থেকে কয়েকটা হলেও বা কিছু সংখ্যক হলেও তোমরা কমন পাবে। প্রথম প্রশ্ন, প্রাকৃত পৈঙ্গল কোন ভাষায় লেখা? উত্তর হবে সৌরসেনী প্রাকৃত অপভ্রংশে লেখা। পরের প্রশ্ন, অষ্টাধ্যায়ী গ্রন্থে কার লেখা? উত্তর হবে পাণিনির লেখা। পরের প্রশ্ন, অলচিকি কি? এর লিপি কে উদ্ভাবন করেন? অলচিকি হলো সাঁওতালি ভাষার লিপির নাম। এটি উদ্ভাবন করেন পণ্ডিত রঘুনাথ মুর্মু। পরের প্রশ্ন, বাংলা ভাষায় প্রচলিত দুটি অস্ট্রিক শব্দের নাম লেখো। উত্তর কদলী ও তাম্বুল। ভারতের দ্বিতীয় বৃহত্তম ভাষা বংশ কোনটি? উত্তর হবে দ্রাবিড়, এবং প্রথমটা কোনটা তোমরা জানো, ইন্দো ইউরোপীয় ভাষা বংশ। 6এর প্রশ্ন, ত্রিপিটক কোন যুগের নিদর্শন? কোন ভাষায় লেখা? ত্রিপিটক মধ্য ভারতীয় আর্য ভাষার সাহিত্যিক নিদর্শন। এটি পালি ভাষায় রচিত। পরের প্রশ্ন, কোন প্রাকৃত ভাষাকে শিক্ষিতের ভাষা বলা হয়? উত্তর হবে মহারাষ্ট্রী প্রাকৃত ভাষাকে বলা হয়। তবে এক্ষেত্রে বলে রাখি, এই মহারাষ্ট্রী প্রাকৃত ভাষাতেই প্রাচীন যত সাহিত্য সব রচনা হয়েছিল। পরের প্রশ্ন, প্রাকৃত ভাষার পরবর্তী স্তর কি? উত্তর হবে অপভ্রংশ। 9এর প্রশ্নটা প্রিন্টিংয়ে একটু ভুল হয়েছে, ওটা হবে বাংলা ভাষার কুলজি প্রবন্ধটি কার লেখা? উত্তর হবে সুনীতি কুমার চট্টোপাধ্যায়। পরের প্রশ্ন, কার মতে সংস্কৃত ভাষা হলো বাংলা ভাষার অতি অতি বৃদ্ধ পিতামহী? উত্তর হবে হরপ্রসাদ শাস্ত্রী। পরের প্রশ্ন, বৃহৎ কথা ও গাহা সত্যসই কার লেখা? এক্ষেত্রে বলে রাখি, প্রাচীন গ্রন্থের লেখক বা কবির নাম কিন্তু একটা আসবে। বৃহৎ কথা লিখেছিলেন গুণাঢ্য, এবং গাহা সত্যসই 3য় শতকে মহারাষ্ট্রী প্রাকৃত ভাষায় হাল লিখেছিলেন। প্রাকৃত ভাষার কয়টি স্তর ও কি কি? প্রাকৃত ভাষা 5 প্রকার: মহারাষ্ট্রী, সৌরসেনী, মাগধী, অর্ধমাগধী ও পৈশাচী। পরের প্রশ্নে আসি, 13 নম্বর, ভাষার গঠনগত উপাদান কি কি? ভাষার গঠনগত উপাদান 4টি: ধ্বনি, রূপ, বাক্য এবং শব্দার্থ। 14 নম্বরের প্রশ্নটা একটু ভালো করে দেখো, প্রাচীন মধ্য আধুনিক ভারতীয় আর্য ভাষার কাল উল্লেখ করো, সাহিত্যিক নিদর্শন দাও। এই প্রশ্নটা বড় প্রশ্ন হিসেবেও আসতে পারে, তবে এখানে আলাদাভাবেও প্রাচীন ভারতীয় আর্য ভাষা, এর বৈশিষ্ট্য বা এর যে ভাগগুলো রয়েছে, 4টি ভাগের মধ্যে কোন ভাগে কোন গ্রন্থ লেখা হয়েছে, আধুনিক ভারতীয় আর্য ভাষা কিংবা মধ্য ভারতীয় আর্য ভাষার ভাগে কোন ভাগে কি গ্রন্থ লেখা হয়েছে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটা একটু বইটা থেকে ভালো করে দেখে যাও। এরপর 15 নম্বর প্রশ্নে আসি, দাক্ষিণাত্য বর্গের দুটি ভাষা কি কি? উত্তর হবে তেলেগু ও মারাঠি। পরের প্রশ্নে আসি, বিশ্বের ভাষা বংশকে কোন দুটি বর্গে ভাগ করা হয়েছে? উত্তর হবে অসমবায়ী ও সমবায়ী ভাষা। পরের প্রশ্ন, একটি অবর্গীভূত ভাষার নাম লেখো। উত্তর হবে জাপানি ভাষা অবর্গীভূত ভাষা। পরের প্রশ্ন, কেন্তুম গুচ্ছের দুটি ভাষার নাম লেখো।
কেন্তুম গুচ্ছের দুটি ভাষা হলো গ্রিক এবং লাতিন। ঋগ্বেদ কোন ভাষায় রচিত বা লিখিত? উত্তর হবে এটি প্রাচীন ভারতীয় আর্যে ছান্দস ভাষায় লিখিত। পরের প্রশ্ন, সেমীয় উপশাখার প্রাচীন নিদর্শন কি? এটি হবে বানমুখ লিপিতে খোদাই করা 2500 অব্দের প্রত্নতত্ত্ব লেখ। এর পরের প্রশ্ন, সেমীয় উপশাখার উল্লেখযোগ্য ভাষা কি? উত্তর হবে হিব্রু এবং আরবি। তবে এর সাথে বলে রাখি, বাইবেলের ওল্ড টেস্টামেন্ট হিব্রু ভাষায় লেখা হয়েছিল, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, অস্ট্রিক বংশের দুটি শাখা কি কি? একটি হলো অস্ট্রো এশিয়াটিক, দ্বিতীয়টি হলো অস্ট্রোনেশীয়। পরের প্রশ্ন, ভোটচীনা বংশের 3টি শাখার নাম লেখো। উত্তর হবে চীনীয়, থাই এবং ভোট বর্মী। এখান থেকে এই প্রশ্নটাও দিতে পারে যে ভোটচীনা বংশ থেকে বাংলায় এসেছে এমন 2টি শব্দের নাম লেখো। লিচু, লুচি এগুলো। পরের প্রশ্ন, ইন্দো ইউরোপীয় শাখার 2টি গুচ্ছ কি কি? উত্তর হবে কেন্তুম এবং শতম। এই কেন্তুম এবং শতম কিন্তু অবশ্যই 5 নম্বরের ভালো করে পড়ে যাবে। পরের প্রশ্ন আসি, শতম ও কেন্তুম গোষ্ঠী থেকে কোন কোন ভাষা এসেছে? শতম গোষ্ঠী থেকে এসেছে সংস্কৃত, কেন্তুম গোষ্ঠী থেকে এসেছে ইংরাজি, গ্রিক প্রভৃতি ভাষা। জরাথুস্টের বাণী কোন ভাষায় লেখা? উত্তর হবে আবেস্তীয় ভাষা। এখানে প্রশ্ন এটাও আসতে পারে যে জরাথুস্টের বাণী কোন গ্রন্থে লেখা আছে? সেটা হবে জেন্দাবেস্তা। এই যে আবেস্তা শব্দের মধ্যেই আবেস্তীয় ভাষার কথাটা বলে দিয়েছে। ইন্দো হিত্তীয় মতবাদ কি? উত্তর হবে কোনো পণ্ডিত মনে করেন হিত্তীয় ভাষাও ইন্দো ইউরোপীয় ভাষা একটি সময় একই ছিল, পরে সেটা আলাদা হয়ে যায়। এই বিষয়ক যে আলোচনা সেটাকেই বলা হয় ইন্দো হিত্তীয় মতবাদ। পরের প্রশ্ন, 3টি আর্য ভাষার সময়কাল উল্লেখ করো। এই প্রশ্নের উত্তরটাও আমি বলছি না, তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা। যদি এই রকম প্রশ্ন আসে তাহলে এখানে কিন্তু তোমরা 3টে দেখে যেও না। এখানে বাংলা ভাষার যে ভাগ এবং ইউরোপীয় ভাষার যে ভাগগুলো রয়েছে বা আর্য ভাষার যে ভাগগুলো রয়েছে, এই প্রত্যেকটা ভাগের সময়সীমা কত এবং প্রত্যেকটা ভাগের মধ্যে যে সাহিত্যিক নিদর্শনগুলো আমরা পাই সেই বিষয়ক তথ্য কিন্তু অবশ্যই দেখে যাবে। পরের প্রশ্ন, মধ্যযুগীয় আর্য ভাষার ভাগ ও প্রত্যেক ভাগের সাহিত্যিক নিদর্শনের নাম। এটাও কিন্তু সেম জিনিস, আশা করছি এটার উত্তর তোমাদের কাছে লেখা রয়েছে। পরের প্রশ্ন 30-এর দাগের, প্রাচীন ভারতীয় আর্য ভাষার কথ্য রূপ কয়টি ছিল? এখানে প্রশ্নটা অন্যভাবেও দিতে পারে, আঞ্চলিক রূপ কয়টি ছিল সেটাও দিতে পারে। যাই হোক, 4টি ছিল, প্রাচ্য, উদিচ্য, মধ্যদেশীয় এবং দাক্ষিণাত্য। পরের প্রশ্ন, ছান্দস ভাষা কি? ঋগ্বেদের ভাষাকে ছান্দস ভাষা বলে, অর্থাৎ প্রাচীন ভারতীয় আর্য ভাষার প্রথম স্তরের। পরের প্রশ্ন, বৈদিক ও ক্লাসিক্যাল সংস্কৃতের মধ্যে একটি পার্থক্য দেখাও। এক্ষেত্রে বলে রাখি, এই প্রশ্নটা কিন্তু 10 নম্বরের অবশ্যই করে যাও, আসলেও এটা আসার চান্স রয়েছে। এখানে একটি বৈশিষ্ট্য আমি বলে দিই, বৈদিক সংস্কৃতে রূপ বৈচিত্র্য যেমনভাবে ধরা পড়েছে, ক্লাসিক্যাল সংস্কৃতের মধ্যে সেই রূপ বৈচিত্র্য ধরা পড়েনি। পরের প্রশ্ন, প্রাকৃত ভাষায় কয়টি আঞ্চলিক রূপ রয়েছে? উত্তর হবে উত্তর পশ্চিমা, দক্ষিণ পশ্চিমা, প্রাচ্য ও প্রাচ্যামধ্য, এই কটি ভাগ রয়েছে। পরের প্রশ্ন, প্রাকৃত ও পালি শব্দের অর্থ কী? প্রাকৃত শব্দের অর্থ হলো প্রকৃতি এবং পালি শব্দের অর্থ হলো পংক্তি। তবে এক্ষেত্রে বলে রাখি, পালি শব্দের অর্থ কিন্তু অনেকে অনেক কথাই বলেছেন। যেমন কেউ বলেছেন পালি শব্দের অর্থ যেহেতু পাটলিপুত্র থেকে এই শব্দের উৎপত্তি বা এই ভাষার উৎপত্তি, সেহেতু এক্ষেত্রে অনেক রকমের মতভেদ রয়েছে। তবে সুকুমার সেন বলেছেন পালি শব্দটি এসেছে পরিভাষা থেকে। পরের প্রশ্ন, পালি ভাষার জন্মস্থান কোথায়? উত্তর হবে উড়িষ্যা। এবং পালি থেকে কোন ভাষার সৃষ্টি হয়েছে? উত্তর হবে মাগধী। একটি সাহিত্যিক প্রাকৃতের নাম লেখো। উত্তর হবে মাগধী
এটি সাহিত্যিক প্রাকৃত। 37 দাগের প্রশ্নটায় একটু ভুল রয়েছে। জৈন ধর্মগ্রন্থ জেন্দাবেস্তা, এটা কিন্তু ভুল কথা আছে। এটা পার্শিকদের ধর্মগ্রন্থের নাম হচ্ছে জেন্দাবেস্তা, যেটা আবেস্তীয় ভাষায় লেখা হয়েছিল। জৈন ধর্মগ্রন্থের নাম হচ্ছে গ্রন্থ সাহেব। এটি কোন ভাষায় লেখা? উত্তর হবে অর্ধ মাগধীতে লেখা হয়েছে। 38-এর প্রশ্নটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাহিত্য নির্মাণের সবচেয়ে দিন কোন মাগধী? উত্তর হবে পৈশাচী প্রাকৃত। এটার প্রশ্নটার আমি অর্থ বুঝিয়ে দিই, যে সাহিত্য নির্মাণে সবচেয়ে দিন বলতে বোঝানো হয়েছে সব থেকে কোন মাগধী ভাষায় সাহিত্য নির্মাণ হয়নি। পরের প্রশ্ন, মহাভাষ্য কার লেখা? উত্তর হবে পতঞ্জলি। বাংলা ভাষায় জন্ম হয়েছে কোন ভাষা থেকে? বাংলা ভাষার জন্ম, উত্তর হবে মাগধী অপভ্রংশ অবহট্ট থেকে। পরের প্রশ্ন, মধ্য ভারতীয় আর্য ভাষার স্তরে শেষ ভাষা কি? উত্তর হবে অপভ্রংশ থেকে অবহট্ট। পরের প্রশ্ন, পয়ার ছন্দের জন্ম কোথা থেকে? উত্তর হবে পাদাকুলক বা পজ্ঝটিকা ছন্দ থেকে। পরের প্রশ্ন, পাদাকুলক ছন্দের মাত্রা কত? উত্তর হবে 16 মাত্রা। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে কোন ছন্দ ব্যবহার করা হয়? উত্তর হবে, এখানে প্রধান ছন্দ ছিল পয়ার, এছাড়া ত্রিপদী ও একাবলী ছন্দও ব্যবহার করা হয়েছে। চৌপাইয়া ছন্দের মাত্রা কত? উত্তর হবে 30 মাত্রা। কোন ছন্দে চর্যাপদ লেখা হয়? উত্তর হবে পাদাকুলক ছন্দে চর্যাপদ লেখা হয়। একটি সাহিত্যিক উপভাষার নাম লেখো। রাঢ়ী উপভাষা সাহিত্যিক উপভাষা, এবং যদি প্রশ্ন করে রাঢ়ী ছাড়া আর কি হবে, তাহলে হবে কামরূপী বা বঙ্গালী। পরের প্রশ্ন, ওডিবিএল গ্রন্থটি কার লেখা? এই ওডিবিএল এর পুরো অর্থ কী, অথবা এই গ্রন্থটি কত সালে প্রকাশিত? উত্তর হবে ওডিবিএল গ্রন্থটি সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের লেখা। এর পুরো অর্থ হলো অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। এটি 1926 সালে প্রকাশিত। ভাষাতত্ত্বের উপর লেখা একটি গ্রন্থের নাম লেখো। উত্তর হবে রামেশ্বর শয়ের লেখা সাধারণ ভাষাবিজ্ঞান ও বাংলা ভাষা। শেষ প্রশ্ন, কোন গ্রন্থ আধুনিক যুগের সূচনাকে প্রকাশ করে? উত্তর হবে কবি ভারতচন্দ্র রায়গুণাকরের অন্নদামঙ্গল কাব্য। আশা করছি তোমাদের এই প্রশ্নগুলো উত্তর যথাযথভাবে বোঝাতে পেরেছি। তোমরা অবশ্যই এই প্রশ্ন কটা করে যাও, এইখান থেকে কমন পেলেও পেতে পারো, পাওয়ার সম্ভাবনাটা বেশি রয়েছে।